আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা সিস্টেম অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। বনের অর্থনীতি ও প্রকল্প বিশ্লেষণ, ফরেস্ট রিসোর্স ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট অ্যানালাইসিসের যে বিষয়টি আমাদের পরিবেশ উন্নয়ন এবং নীতি নির্ধারণ প্রক্রিয়ার এক অবিচ্ছেদ্য অংশ। সিস্টেম অ্যানালাইসিস এখানে এমন একটি বিশ্লেষণাত্মক কাঠামো যার মাধ্যমে আমরা বন সম্পদের সমস্যা, সীমাবদ্ধতা ও সম্ভাবনা বৈজ্ঞানিকভাবে অনুধাবন করতে পারি। এটি শুধু তথ্য সংগ্রহ নয়, বরং একটি পদ্ধতিগত অনুসন্ধান, যেখানে প্রতিটি পদক্ষেপ যুক্তির উপর দাঁড়িয়ে নেয়। সিস্টেম অ্যানালাইসিস আসলে জটিল সমস্যা ও অনিশ্চিত ফলাফলের পরিস্থিতিতে একটি যৌক্তিক পথ নির্দেশ করে। এতে অর্থনীতি, সমাজবিজ্ঞান, পরিবেশবিদ্যা এবং নীতি বিশ্লেষণের জ্ঞান একত্রে কাজ করে। উদাহরণস্বরূপ, একটি দেশের বন খাতের উন্নয়ন পরিকল্পনা করতে হলে শুধু গাছ কাটা বা রোপণ নয়, বরং বাজার চাহিদা, স্থানীয় জনগণের জীবিকা, পরিবেশগত ভারসাম্য এবং ভবিষ্যৎ জলবায়ু ঝুঁকি সবকিছু বিবেচনায় রাখতে হয়। সেই জন্য একে বলা হয় আন্তঃবিষয়ক পদ্ধতি। অর্থনৈতিক টুলস যেমন কস্ট বেনিফিট অ্যানালাইসিস, ফিজিবিলিটি স্টাডি কিংবা কস্ট ইফেক্টিভনেস অ্যানালাইসিস আমাদেরকে নির্ধারণে সহায়তা করে কোন বিকল্পটি সর্বাধিক কার্যকর। সেক্টর অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বুঝি বন খাতে ভবিষ্যৎ চাহিদা ও যোগানের ভারসাম্য কেমন হবে। ফলে শিক্ষার্থীদের জন্য এই অধ্যায়টি শুধু তাত্ত্বিক নয়, এটি প্রকল্প বাস্তবায়ন, উন্নয়ন পরিকল্পনা ও নীতি প্রণয়নে হাতে কলমে ব্যবহারযোগ্য এক ভিত্তি। এই স্লাইডে সিস্টেম অ্যানালাইসিস বা পদ্ধতিগত বিশ্লেষণ ধারণাটিকে ব্যাখ্যা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে সিস্টেম অ্যানালাইসিস হলো একটি সমস্যা শনাক্ত করা, সেটি বিশ্লেষণ করা এবং সেই সমস্যার সম্ভাব্য বিকল্প সমাধানগুলো নির্ধারণ, মূল্যায়নের একটি পদ্ধতিগত প্রক্রিয়া। অর্থাৎ এটি কোনো সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে অনুসন্ধান ও বিশ্লেষণের একটি কাঠামোবদ্ধ উপায়। যখন এই বিশ্লেষণ প্রক্রিয়ায় নির্দিষ্ট কিছু স্ট্রাকচার এবং টেকনিক্স টুলস বা গঠনমূলক কৌশল ও উপকরণ ব্যবহার করা হয়, তখন একে স্ট্রাকচার্ড সিস্টেম অ্যানালাইসিসও বলা হয়। এই পদ্ধতির মাধ্যমে বিশ্লেষকরা সমস্যার জটিলতা বুঝে, বিভিন্ন বিকল্প যাচাই করে এবং সর্বাধিক কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সহায়তা পায়। বাস্তবে এটি প্রকল্প পরিকল্পনা, উন্নয়ন ব্যবস্থাপনা বা নীতি প্রণয়নের ক্ষেত্রে একটি অপরিহার্য বিশ্লেষণমূলক সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হয়। এই স্লাইডে সিস্টেম অ্যানালাইসিস প্রয়োগের উপযুক্ত পরিস্থিতির বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে। সাধারণত সিস্টেম অ্যানালাইসিস প্রয়োজন হয় তখনই যখন কোনো সমস্যার প্রকৃতি জটিল এবং সহজভাবে সমাধান করা সম্ভব নয়। এখানে বলা হয়েছে যে এমন পরিস্থিতিতে দুটি প্রধান বৈশিষ্ট্য থাকে: প্রথমত সমস্যার জটিলতা, কমপ্লেক্সিটি অফ দ্য ইস্যু, এবং দ্বিতীয়ত কোনো পদক্ষেপ নেওয়ার পর তার ফলাফল অনিশ্চিত থাকা, আনসার্টেনটি অফ দ্য আউটকাম। এই দুটি বৈশিষ্ট্য নির্দেশ করে যে সমস্যাটি বহুমাত্রিক এবং এর সমাধানে যুক্তিসঙ্গত বিশ্লেষণ দরকার। তাই সিস্টেম অ্যানালাইসিস পদ্ধতি আমাদেরকে বিভিন্ন সম্ভাব্য বিকল্পের মধ্যে সবচেয়ে কার্যকর পথ পথ নির্ধারণে সাহায্য করে। এটি নীতি প্রণয়ন, প্রকল্প পরিকল্পনা বা সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি অপরিহার্য বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গি প্রদান করে। সিস্টেম অ্যানালাইসিসকে আমরা পলিসি অ্যানালাইসিস বলতে পারি, আবার ডিসিশন অ্যানালাইসিসও বলা হয় কখনো কখনো। এখানে সিস্টেম অ্যানালাইসিসের অর্থনৈতিক দিক বিশ্লেষণের জন্য ব্যবহৃত তিনটি গুরুত্বপূর্ণ টুল বা উপকরণের উল্লেখ করা হয়েছে। এগুলো হলো কস্ট বেনিফিট অ্যানালাইসিস, কস্ট ইফেক্টিভনেস অ্যানালাইসিস এবং ফিজিবিলিটি স্টাডি। কস্ট বেনিফিট অ্যানালাইসিস এমন একটি পদ্ধতি যা কোনো প্রকল্প বা নীতির ব্যয় এবং সম্ভাব্য লাভের তুলনামূলক বিশ্লেষণ করে নির্ধারণ করে প্রকল্পটি বাস্তবায়নযোগ্য কিনা। অন্যদিকে কস্ট ইফেক্টিভনেস অ্যানালাইসিস মূলত তখন ব্যবহৃত হয় যখন লক্ষ্য একটাই, কিন্তু সেই লক্ষ্য অর্জনের বিভিন্ন পদ্ধতির মধ্যে কোনটি সবচেয়ে কম ব্যয়ে সর্বোচ্চ ফলাফল দেবে তা নির্ধারণ করতে হয়। আর ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাই হলো একটি প্রকল্প বাস্তবায়নের আগে তার আর্থিক, প্রযুক্তিগত ও সামাজিক দিক থেকে কার্যকারিতা যাচাই করার প্রাথমিক ধাপ। এই তিনটি টুল সিস্টেম অ্যানালাইসিসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এগুলোর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণকারীরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন কোন বিকল্প পথটি অর্থনৈতিকভাবে যুক্তিসঙ্গত ও টেকসই। এখানে সিস্টেম অ্যানালাইসিসের ধাপগুলো ধাপে ধাপে উপস্থাপন করা হয়েছে। প্রথম ধাপ হলো উদ্দেশ্য নির্ধারণ বা আইডেন্টিফিকেশন অফ দ্য অবজেক্টিভস। এখানে বিশ্লেষণের মূল লক্ষ্য বা উদ্দেশ্য স্পষ্টভাবে নির্ধারণ করা হয়, যাতে পরবর্তী সব কাজ সেই লক্ষ্য অনুযায়ী পরিচালিত হয়। দ্বিতীয় ধাপে আসে সীমাবদ্ধতা বা প্রতিবন্ধকতা চিহ্নিত করা বা ফাইন্ডিং দ্য কনস্ট্রেন্টস। কোনো সমস্যার সমাধানে কি কি বাধা বা সীমা রয়েছে তা বোঝা অত্যন্ত জরুরি। এরপর তৃতীয় ধাপে বিকল্প পদক্ষেপ নির্ধারণ, ফান্ডিং দ্য অল্টারনেটিভ কোর্সেস অফ অ্যাকশনস করা হয়। অর্থাৎ বিভিন্ন সম্ভাব্য উপায় খুঁজে বের করা হয় যা দিয়ে লক্ষ্য অর্জন করা সম্ভব। চতুর্থ ধাপে এই বিকল্পগুলোর সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ বা এক্সামিনেশন অফ প্রবাবল কনসিকুয়েন্সেস
করা হয়, যেখানে ব্যয়, লাভ এবং ঝুঁকির দিকগুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। সর্বশেষ ধাপ হলো সর্বোত্তম পদক্ষেপ নির্বাচন, চুজিং দ্য বেস্ট অ্যাকশন, অর্থাৎ বিশ্লেষণের মাধ্যমে যে বিকল্পটি সবচেয়ে বেশি লাভজনক, কম ঝুঁকিপূর্ণ এবং বাস্তবসম্মত সেটিকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হয়। এই ধারাবাহিক প্রক্রিয়াটি সিস্টেম অ্যানালাইসিসকে একটি যুক্তিক, বৈজ্ঞানিক এবং কার্যকরী সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিতে রূপান্তর করে। এখানে সেক্টর অ্যানালাইসিস বা খাত ভিত্তিক বিশ্লেষণের ধারণা তুলে ধরা হয়েছে, যা সিস্টেম অ্যানালাইসিসের একটা গুরুত্বপূর্ণ অংশ। সেক্টর অ্যানালাইসিস মূলত ভবিষ্যতে কোনো খাতের চাহিদা ও সরবরাহের পূর্বাভাস নির্ধারণ এবং সেই খাতকে কিভাবে কার্যকরভাবে পরিচালনা করা যায় তা বিশ্লেষণ করে। এর মাধ্যমে বোঝা যায় কোনো নির্দিষ্ট খাতে উন্নয়নের সুযোগ ও সীমাবদ্ধতা কোথায় বিদ্যমান। স্লাইডে বলা হয়েছে এই বিশ্লেষণকে প্রভাবিত করে বিভিন্ন বিষয়, যেমন সরাসরি বা পরোক্ষ সীমাবদ্ধতা বা কনস্ট্রেইন্টস, দেশের অর্থনৈতিক কাঠামো, স্ট্রাকচার অফ দ্য ইকোনমি, সামাজিক বিবেচনা বা সোশ্যাল কনসিডারেশনস এবং দেশের সামগ্রিক উন্নয়ন কৌশল, ওভারঅল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি। সুতরাং সেক্টর অ্যানালাইসিস কেবল অর্থনৈতিক মূল্যায়ন নয়, বরং এটি সামাজিক, কাঠামোগত ও নীতি নির্ধারণমূলক বাস্তবতাগুলোকে বিবেচনায় আনে। বন, কৃষি বা জ্বালানি, যে খাতই হোক না কেন, এর মাধ্যমে নীতি নির্ধারকরা উন্নয়নের দিক নির্দেশনা ও সুষম পরিকল্পনা তৈরি করতে পারেন। এখানে পারপাস অফ দ্য সেক্টর অ্যানালাইসিস বা সেক্টর অ্যানালাইসিসের উদ্দেশ্য ব্যাখ্যা করা হয়েছে, যা সিস্টেম অ্যানালাইসিসের একটি গুরুত্বপূর্ণ ধাপ। সেক্টর অ্যানালাইসিসের মূল লক্ষ্য হলো একটি নির্দিষ্ট খাতের উন্নয়ন পরিকল্পনার জন্য বাস্তবসম্মত সীমা বা সীমানা নির্ধারণ করা, অর্থাৎ কোনো খাতে কতটুকু উন্নয়ন করা সম্ভব এবং আহ, কোন সীমাবদ্ধতার মধ্যে সেই উন্নয়ন ঘটতে পারে তা নিরূপণ করা। এরপর সে নির্ধারিত সীমার মধ্যে কিভাবে খাতটিকে দক্ষতার সঙ্গে পরিচালনা করা যায় সেটি নির্ধারণ করাই এই বিশ্লেষণের মূল উদ্দেশ্য। এটি কেবল পরিকল্পনার সীমা নির্ধারণ করে না, বরং সেই সীমার মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জনের উপায়ও নির্দেশ করে। উদাহরণস্বরূপ, বন খাতে সেক্টর অ্যানালাইসিস করলে আমরা জানতে পারি কোন অঞ্চলে বনায়ন করা সম্ভব, কোথায় সংরক্ষণ প্রয়োজন এবং কিভাবে অর্থনৈতিক ও পরিবেশগত ভারসাম্য বজায় রেখে উন্নয়ন ঘটানো যায়। তাই এই বিশ্লেষণ একটি দেশের টেকসই খাত ভিত্তিক উন্নয়নের জন্য অপরিহার্য হাতিয়ার। এই স্লাইডে স্টেপস অফ সেক্টর অ্যানালাইসিস বা সেক্টর অ্যানালাইসিসের ধাপগুলো ধাপে ধাপে উপস্থাপন করা হয়েছে, যা সিস্টেম অ্যানালাইসিসের একটি প্রয়োগমূলক অংশ। প্রথম ধাপে আসে ডেফিনিশন অ্যান্ড কোয়ান্টিফিকেশন অব দ্য সেক্টর, অর্থাৎ খাতটির স্পষ্ট সংজ্ঞা নির্ধারণ এবং তার পরিমাণগত বিশ্লেষণ করা। এরপর এস্টিমেশন অফ ফিউচার ডিমান্ডস ফর গুডস অ্যান্ড সার্ভিসেস, যেখানে ভবিষ্যতে পণ্য সেবার চাহিদা কত হবে তা পূর্বাভাস দেওয়া হয়। পরবর্তী ধাপে এস্টিমেশন অফ কোয়ান্টিটিস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস দ্যাট দ্য সেক্টর কুড প্রোভাইড ইন দ্য ফিউচার, এখানে খাতটি ভবিষ্যতে কতটুকু সরবরাহ দিতে সক্ষম হবে সেটি নির্ধারণ করা হয়। চতুর্থ ধাপে অ্যাসেসমেন্ট অফ ফিজিবিলিটি অ্যান্ড এফিসিয়েন্সি অফ ফিউচার সাপ্লাই অফ অল্টারনেটিভস, অর্থাৎ বিভিন্ন বিকল্প পন্থার সম্ভাব্যতা ও কার্যকারিতা মূল্যায়ন করা হয়। সর্বশেষ ধাপে অ্যানালাইসিস অফ কন্ট্রিবিউশনস অফ ইচ অল্টারনেটিভ, এখানে প্রতিটি বিকল্প কিভাবে জাতীয় ও খাতভিত্তিক লক্ষ্য পূরণে ভূমিকা রাখবে তা বিশ্লেষণ করে নীতি নির্ধারকদের কাছে উপস্থাপন করা হয়। এই পুরো প্রক্রিয়াটি একটি দেশের খাতভিত্তিক পরিকল্পনা ও টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য দিক নির্দেশনা প্রদান করে। ফরেস্ট্রি সেক্টর বা বন খাতের ধারণা ব্যাখ্যা করা হয়েছে এই স্লাইডে, যা সিস্টেম অ্যানালাইসিসের একটি গুরুত্বপূর্ণ প্রয়োগ ক্ষেত্র। এখানে বলা হয়েছে যে বন খাতের আওতায় পড়ে বন সম্পদ বা বৃক্ষ সম্পদের সঙ্গে সম্পর্কিত সব ধরনের কার্যক্রম, পণ্য এবং সেবা। সাধারণভাবে দেখা যায় বন খাতের বিশ্লেষণ প্রায়শই শুধুমাত্র কাঠ নির্ভর কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তবে এই সীমিত দৃষ্টিভঙ্গি পর্যাপ্ত নয়, কারণ বন শুধু কাঠের উৎস নয়, এটি মাটি ও পানি সংরক্ষণ, বিনোদন, নান্দনিকতা এবং বন্যপ্রাণী সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ সেবাও প্রদান করে। তাই বন খাতের বিশ্লেষণ করতে হলে শুধু কাঠ নির্ভর অর্থনৈতিক কার্যক্রম নয়, বরং বন থেকে প্রাপ্ত নন উড প্রোডাক্টস এবং সার্ভিসেস, অর্থাৎ কাঠ বহির্ভূত পণ্য ও পরিবেশগত সেবাগুলোকে সমান গুরুত্ব দিতে হবে। এই দৃষ্টিভঙ্গি বন ব্যবস্থাপনার সামগ্রিক চিত্র বুঝতে এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণে সহায়তা করে। এখানে বাংলাদেশের প্রেক্ষাপটে বন খাতের পরিধি বা আওতা নিয়ে আলোচনা করা হয়েছে, যা সিস্টেম অ্যানালাইসিসের আওতায় বন খাতের সেক্টর অ্যানালাইসিস বুঝতে সহায়ক। এখানে বলা হয়েছে বাংলাদেশের বন খাত বিশ্লেষণ করতে হলে শুধু প্রাকৃতিক বন নয়, বরং আরো বিস্তৃত এলাকা অন্তর্ভুক্ত করতে হবে। এর মধ্যে রয়েছে সব বনাঞ্চল, অল ফরেস্ট এরিয়াস, গৃহস্থালী ভিত্তিক বন, হোমস্টেড ফরেস্ট, চা বাগান বা টি গার্ডেন্স, রাবার এস্টেট বা রাবার এস্টেটস এবং
বাকি পতিত বা অনাবাদি জমি বা রেসিডুয়াল ল্যান্ডস যেগুলো ধীরে ধীরে বৃক্ষাচ্ছাদিত এলাকায় রূপান্তরিত হচ্ছে। এভাবে বন খাতকে ব্যাপকভাবে সংজ্ঞায়িত করলে দেশের প্রকৃত বন সম্পদের চিত্র আরো বাস্তবভাবে বোঝা যায়। এটি শুধুমাত্র অর্থনৈতিক কাঠামো নয়, বরং পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই উন্নয়নের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশের সিস্টেম অ্যানালাইসিসে এই সমস্ত উপাদান অন্তর্ভুক্ত করা প্রয়োজন, যাতে কার্যকর বন নীতি ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা যায়। এখানে ফোরকাস্টিং বা পূর্বাভাস নির্ধারণের ধারণা ব্যাখ্যা করা হয়েছে, যা সিস্টেম অ্যানালাইসিসের একটি গুরুত্বপূর্ণ অংশ। পূর্বাভাস নির্ধারণ বলতে ভবিষ্যতের পরিস্থিতি সম্পর্কে যৌক্তিক অনুমান ও পরিকল্পনা তৈরি করা বোঝায়। বিশেষত বন অর্থনীতি ও প্রকল্প বিশ্লেষণে পূর্বাভাসের মাধ্যমে ভবিষ্যতের চাহিদা, সরবরাহ মূল্য পরিবর্তন এবং পরিবেশগত প্রভাব সম্পর্কে ধারণা পাওয়া যায়। স্লাইডে বিভিন্ন ধরনের পূর্বাভাস পদ্ধতির উল্লেখ করা হয়েছে। যেমন নেভ ফোরকাস্টিং টেকনিক হলো সহজ বা প্রাথমিক অনুমান পদ্ধতি, যেখানে অতীতের প্রবণতাকে ভবিষ্যতের সূচক হিসেবে ধরা হয়। স্মুদিং টেকনিক ডেটার অনিয়মিত ওঠানামা দূর করে একটি স্থিতিশীল প্রবণতা নির্ধারণে সাহায্য করে। ব্যারোমেট্রিক টেকনিক্স বা অর্থনৈতিক সূচক ব্যবহার করে ভবিষ্যৎ পরিবর্তনের ইঙ্গিত দেয়। সার্ভে অ্যান্ড ওপিনিয়ন পুলিং পদ্ধতিতে মানুষের মতামত ও বিশেষজ্ঞদের মূল্যায়ন সংগ্রহ করে ভবিষ্যৎ অনুমান করা হয়। ইকোনোমেট্রিক টেকনিক্স পরিসংখ্যান ভিত্তিক মডেল ব্যবহার করে পরিবর্তনশীল উপাদানগুলোর সম্পর্ক বিশ্লেষণ করে পূর্বাভাস দেয়। ইনপুট আউটপুট অ্যানালাইসিস কোনো খাতের উৎপাদন ও চাহিদার আন্তঃসম্পর্ক নির্ণয় করে অর্থনৈতিক ভারসাম্য অনুমান করতে সহায়তা করে। সর্বশেষে টেকনোলজিক্যাল ফোরকাস্টিং বা প্রযুক্তিগত উদ্ভাবনের সম্ভাব্য প্রভাব টেকনোলজিক্যাল ফোরকাস্টিং প্রযুক্তিগত উদ্ভাবনের সম্ভাব্য প্রভাব ও গতি নির্ধারণ করে ভবিষ্যতের উন্নয়ন প্রবণতা চিহ্নিত করে। এসব পদ্ধতি একত্রে ব্যবহারের মাধ্যমে সিস্টেম অ্যানালাইসিস আরও নির্ভুল ও বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করতে সক্ষম হয়, যা নীতি নির্ধারক ও প্রকল্প ব্যবস্থাপকদের জন্য অপরিহার্য দিক নির্দেশনা প্রদান করে। উপসংহারে আমি বলতে পারি, সিস্টেম অ্যানালাইসিসের আলোচনার শেষে আমরা আহ, এটাই বুঝতে পারি যে এটি শুধু কোনো অর্থনৈতিক হিসাবের পদ্ধতি নয়, বরং একটি পূর্ণাঙ্গ চিন্তাধারা যা সমস্যা সমাধানের যৌক্তিকতা ও প্রমাণ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সহজে সহায়তা করে। বন খাতের মতো জটিল ব্যবস্থায়, যেখানে জীববৈচিত্র্য, স্থানীয় অর্থনীতি, সামাজিক প্রভাব এবং নীতি একে অপরের সঙ্গে জড়িত, সেখানে সিস্টেম অ্যানালাইসিস আমাদের দিক নির্দেশনা দেয় কিভাবে এই উপাদানগুলোকে সমন্বয় করে উন্নয়ন পরিকল্পনা তৈরি করা যায়। সেক্টর অ্যানালাইসিসের মাধ্যমে ভবিষ্যৎ প্রবণতা নির্ধারণ করা যায়, আর ফোরকাস্টিং আমাদের অনুমান করতে সাহায্য করে কিভাবে প্রযুক্তি, জনসংখ্যা বা জলবায়ু পরিবর্তন এই খাতকে প্রভাবিত করবে। তাই একজন বন অর্থনীতিবিদ বা নীতি বিশ্লেষকদের জন্য সিস্টেম অ্যানালাইসিস হলো বুদ্ধিমত্তার এক অস্ত্র, যার মাধ্যমে আমরা প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও ন্যায়সঙ্গত ব্যবহার নিশ্চিত করতে পারি। ভবিষ্যতের শিক্ষার্থীদের জন্য এটি শুধু একাডেমিক জ্ঞান নয়, বরং বাস্তব জীবনের নীতি নির্ধারণ ও প্রকল্প পরিচালনায় ব্যবহৃত এক অপরিহার্য হাতিয়ার। এভাবে বন অর্থনীতি কেবল প্রকৃতির গল্প নয়, বরং মানুষের টেকসই উন্নয়নের নকশাও তৈরি করে। আজকে এতটুকু পর্যন্তই ছিল। আহ, আমি আশা করি আপনারা আমার ভিডিওটি উপভোগ করেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করতে পারেন। আম, এই কথা বলে আপনারা সবাই ভালো থাকুন, এই প্রত্যাশায় আমার ভিডিওটির এখানে সমাপ্তি ঘোষণা করছি।